আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সানাম। নতুন করে রোহিঙ্গাদের অনুপ্রবেশে কক্সবাজার অঞ্চলটি আগ্নেয়গিরিতে পরিণত হচ্ছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন এক সংকটময় অবস্থায় পড়তে যাচ্ছে দেশ। স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গাদের মধ্যে মতানৈক্যের ফলে জাতীয় নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা হুমকির সম্মুখীন হবে বলেও জানান তারা। রোহিঙ্গা ও আরাকান আর্মির সংকট নিয়ে বিপুল দেব রায়ের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। নয় আইডিপি, নয় শরণার্থী, এক জটিল সমীকরণে দাঁড়িয়ে আছে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গারা। এই সমীকরণের হিসাব না বদলানোর আগে নতুন করে লাখো রোহিঙ্গাদের অনুপ্রবেশ বাংলাদেশকে এক জটিল সমীকরণে দাঁড় করাচ্ছে। সম্প্রতি সময়ে রাখাইন রাজ্যে গণহত্যা না চললেও আঞ্চলিক নির্যাতন ও অস্থিরতার কারণে বাংলাদেশে শুধু মে মাসের প্রথম সপ্তাহে 1,18,000 রোহিঙ্গা প্রবেশ করেছে। তবে এখন নিবন্ধন প্রক্রিয়া বন্ধ থাকায় বর্তমান কি পরিমাণ রোহিঙ্গা প্রবেশ করছে তার কোনো হিসেব নেই বলে জানান শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। ঢুকছে না এরকম খবর পাইনি, যে না বন্ধ হয়ে গেছে এরকম সংবাদ পাই। যারা সম্ভবত ধরেন একটু সচ্ছল আছে, টাকা পয়সা নিয়ে আসছে, স্বর্ণ অলংকার নিয়ে আসছে, তারা হয়তো আশেপাশে বাংলাদেশিদের বাড়িঘর ভাড়া নেয়, ওখানে থাকে, এরকম শুনতে পাই। নতুন করে বাংলাদেশের রোহিঙ্গা আগমনকে ঘিরে স্থানীয় পর্যায়ে চলছে নানা সংশয়। স্থানীয়রা বলছেন তাদেরকে যদি এখন সুনির্দিষ্টভাবে থাকা খাওয়া এবং যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে দিয়ে তাদেরকে রাখা না যায়, তাহলে অদূর ভবিষ্যতে ওই অঞ্চলটি হয়ে উঠতে পারে জননিরাপত্তা হুমকি ও নানা সমস্যার। রোহিঙ্গাদের পুঁজি করে বিভিন্ন গোষ্ঠী মাদক চোরাচালান সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত করার পাশাপাশি স্থানীয়দের মধ্যে বিরোধ সৃষ্টির আশঙ্কা করছেন সাবেক কূটনৈতিক বিশ্লেষকরা। প্রথমত আমাদের জাতীয় নিরাপত্তার হুমকি, কারণ এখানে যে এত লক্ষ লোক যখন এই ব্যবস্থা থাকবে দীর্ঘদিন, তখন তো আমরা স্টেট আসবে, তখন এটার সমাধান রূপে পাওয়া যাবে না। রোহিঙ্গারা যদি দীর্ঘমেয়াদে এখানে থাকে তাহলে স্থানীয়দের সাথে তাদের বিভিন্নভাবে সংঘাত বা বিভিন্নভাবে তাদের সাথে মতানৈক্য, মতদ্বৈততা এগুলো বাড়তে পারে। দীর্ঘমেয়াদী রোহিঙ্গাদের অবস্থানের ফলে কক্সবাজার অঞ্চলটি আগ্নেয়গিরি হয়ে ওঠার পাশাপাশি ভৌগোলিক অখণ্ডতা হুমকির মুখে বলে মনে করছেন তারা। এরা এসে এখানে হাজির হওয়ার পর আমাদের অভ্যন্তরীণ চাপ যেমন বাড়ছে, মিয়ানমারের সাথে আমাদের সম্পর্কের জটিলতাটাও বাড়ছে, পাশাপাশি আরাকান আর্মির সাথেও বাংলাদেশের সম্পর্ক কি, এগুলো নিয়ে কিন্তু নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। সময়ের সাথে এটা যে কোনো সময় ওগুলো বেরিয়ে আসতে পারে। জাতীয় নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা কিন্তু আমাদের হুমকির সম্মুখীন হবে। নতুন করে যারা প্রবেশ করছে তাদের বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলেও জানান বিশেষজ্ঞরা। বিপুল দেব রায়, আরটিভি, ঢাকা। রাজধানীর মধ্যবাড্ডায় গুদারাঘাট এলাকায় সন্ত্রাসীদের এলোপাথারি গুলিতে গুলশান থানা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল আহসান সাধন নিহত হয়েছেন। রোববার রাতে গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুদারাঘাটের 4 নম্বর রোডের নূরজাহান মঞ্জিলের সামনে চেয়ারে বসে আড্ডা দিচ্ছিলেন সাধন। এ সময় মুখে মাস্ক পরা দুজন দুর্বৃত্ত হঠাৎ করে তার উপর এলোপাথারি গুলি চালায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। ঘটনার পরপরই পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের কাজ শুরু করেছে। অনেক ভালো মানুষ ছিল, উনি কারোর সাথে কোনো সময় যে এরকম গুলি করে মাইরা ফেলাইবো এরকম যে আমার কোনো সময় আমার ধারণার ভিতরেও নাই। আমি জানতে চাই যে কেন মারলো আর কারা মারলো, সুষ্ঠু বিচার চাই। সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ের ভেতরে গতকাল রোববারও বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের 5 শতাধিক কর্মকর্তা কর্মচারী। দাবি পূরণ না হলে আজ সচিবালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদে ব্যানারে 2 দিন ধরে এই আন্দোলন চলছে। গত বৃহস্পতিবার সরকারি উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। কর্মচারীরা এই অনুমোদিত খসড়াকে নিবর্তনমূলক ও কালা কানুন আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা।
4 দিনের সফরে 28 মে ভোরে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরকে নিয়েই ফোরামের ফিউচার অফ এশিয়া সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী শিগেরো ইশিবার সঙ্গে 30 মে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। প্রধান উপদেষ্টা টোকিও সফরে জাপানের কাছ থেকে বাজেট সহায়তা চাইতে পারে ঢাকা। প্রধান উপদেষ্টার এই সফরে 7টি সমঝোতা স্মারক সই হতে পারে। টোকিওতে দুদেশের শীর্ষ বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, রোহিঙ্গা ইস্যু, নিরাপত্তা সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনার কথা রয়েছে। রংপুরে এবার সফলতার সঙ্গে গড়ে উঠেছে মরুভূমি প্রাণী দুম্বার খামার। শৌখিন খামারি জাহিদ হোসেন খামারটি গড়ে তোলেন। কোরবানির ঈদকে সামনে রেখে দুম্বাগুলো বিক্রি করতে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তিনি। রংপুর থেকে জাহাঙ্গীর আলম বাদলের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। 2018 সালে ভারতের রাজস্থান থেকে 3 জোড়া দুম্বা এনে খামার গড়ে তোলেন রংপুরের পীরগঞ্জ উপজেলার শৌখিন খামারি জাহিদ হোসেন। বর্তমানে তার খামারে দুম্বার সংখ্যা 30টি। শান্ত স্বভাবের এই প্রাণীগুলো খামারিদের নিয়মিত পরিচর্যায় বেড়ে উঠছে সুস্থভাবে। গরু ছাগলের মতোই দেশি আবহাওয়ায় খড়, ঘাস, গম, ভুট্টা সহ স্বাভাবিক খাবার দেয়া হয় তাদের। প্রাণীটা অনেক ভদ্র, নম্রভদ্র, যেহেতু এটা মরুভূমির প্রাণী, অনেক সুন্দর আর কি। এরা দলবদ্ধভাবে থাকতে খুব পছন্দ করে। সকালবেলা ঘাস দিই, তারপরে দিই খড় কাটা, তারপর আবার সেই বিকালবেলা সন্ধ্যার আগে আগে দিই ঘাস কাটা দিই। দুম্বার খামার লাগাইছে, এটা লাভবান। গরু ছাগলের চেয়ে অনেক ভালো। গরু ছাগলের থেকে তো এটা ভালো আছে, খরচ কম, দামও বেশি। ঈদকে সামনে রেখে এবার বেশ কিছু দুম্বা প্রস্তুত করা হয়েছে বিক্রির জন্য। যে আমাদের দেশে গরু মাংস, ছাগল মাংস অ্যাভেলেবেল পাওয়া যায়, এটা আমরা হাটে বাজার সব জায়গায় পাই, কিন্তু দুম্বার মাংস আমরা চাইলেও ক্রয় করতে পারি না। এটার জন্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসে এবং প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলের জন্য আমরা দুম্বার মাংস ক্রয় করতে পারি। এর বিশেষ উদ্দেশ্য নিয়ে আমার অগ্রসর হওয়া। সরকারি সহযোগিতা আমি কাম্য করি, শুধু আমি না, আমার মতো যারা ছোটো ছোটো উদ্যোক্তা আছেন সবাই যদি সরকারের সহযোগিতা পায়, ভালো লোন সাপোর্ট পায়, সেক্ষেত্রে আমরা খুব দ্রুত গতিতে ইনশাল্লাহ এই দুম্বা চাষটাকে এগিয়ে নিতে পারবো। দুম্বা লালন পালন করে অনেকে লাভবান হচ্ছেন উল্লেখ করে আগামীতে খামারের সংখ্যা আরও বাড়বে বলে আশা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার। আমাদের রংপুর জেলাতে অনেকগুলো খামার গড়ে উঠছে। আমি আশা করব দুম্বাকে দুম্বা হিসেবে যদি চাষ করি তাহলে অন্যান্য গবাদি পশুর চাইতেও এটা বর্তমানে লাভজনক একটা আমি ব্যবসা মনে করব। দেশে মাংসের চাহিদা থাকলেও দুম্বার উৎপাদন কম। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি সম্ভব বলে মনে করছেন খামার সংশ্লিষ্টরা। সৈয়দা সামিয়া তামান্না, RTV। গরুর শরীরে লাম্পি ভাইরাস নামের চর্মরোগ ছড়িয়ে পড়ায় চিন্তিত খামারিরা। গেল 1.5 মাসে দিনাজপুরের হিলিতে রোগটিতে 30টি গরু মারা গেছে। লাম্পির প্রকোপ বাড়ায় দুশ্চিন্তায় ব্রাহ্মণবাড়িয়ার কসবার খামারিরাও। ভাইরাসটি প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ কর্মকর্তারা। আরও থাকছে আব্দুল হামিদের প্রতিবেদনে। উত্তরের জেলা দিনাজপুরের হিলিতে গরুর খামারগুলোতে বাড়ছে চর্মরোগ লাম্পির প্রাদুর্ভাব। রোগটির পুরো নাম লাম্পি স্কিন ডিজিজ বা LSD। এটি মশামাছি বাহিত রোগ। আক্রান্ত হওয়ার পর গরু দুর্বল হয়ে পড়ে, শরীরে গুটি বের হয়ে পচন ধরতে শুরু করে। এরই মধ্যে উপজেলার 5 শতাধিক গবাদি পশু এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। রোগটি ছোঁয়াচে হওয়ায় আতঙ্কে রয়েছে খামারিরা। জ্বর আছে, খায় না, হাত চলাফেরা অসুবিধা হয় গরু। প্রায় 1 মাস লাগছে ভালো হতে, 10,000 টাকা খরচ। এই লাম্পি নিয়ে খুব আতঙ্কে আছে। আসলে আমরা গরু এবারে কুরবানি যে মার্কেট করতে পারবো কিনা আল্লাহ ভালো জানে। পানি দিচ্ছি, পানি বাড়ি উল্টে ফেলতে, ঘাস দিচ্ছি খাচ্ছে না, খেত দিচ্ছি খাচ্ছে না। ভাইরাসটি প্রতিরোধে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে উপজেলা প্রাণী সম্পদ বিভাগ। যদি কখনো হয়ে যায় লাম্পি স্কিন ডিজিজ আপনাদের, তাহলে আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন। সেক্ষেত্রে আমরা আপনাদের চিকিৎসা সেবা পরামর্শটা দিব। যেহেতু ভাইরাল ডিজিজ স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নাই। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ভাইরাসজনিত রোগটির কারণে চরম দুশ্চিন্তায় খামারিরা। তারা বলছে টিকাদান সহ চিকিৎসা সেবা দ্রুত না বাড়ালে ঈদের বাজারে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে তারা। 2-3 জন ধরে বসাইলে উঠতেও পারে না, আর উঠলে দাঁড়ায় বসতে পারে না, নিজের ইচ্ছাতে কোনো কিছু করতে পারে না। ঠসার মতন পয়রা চামড়াগুলো উঠে গেছে। ডাক্তার ওষুধ দিচ্ছে, এটা ডাক্তার ওষুধও কাজ করছে না, পরে একটা মলম দিছে। খামারিদের সব ধরনের পরামর্শ দেওয়ার কথা জানালেন স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তা। আমরা চেষ্টা করতেছি যে ভ্যাকসিনের আওতা নিয়ে আসার, তারপরে হয়তো কিছু বাকি থাকে, এগুলো আমরা খুব কম সময়ের মধ্যে এটা ভ্যাকসিনের আওতা নিয়ে আসবো। তিনি জানান লাম্পি রোগের ভ্যাকসিন সহজলভ্য নয়, তবে খামারের ভেতরে এবং গরুর আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রেখে মশামাছির উপদ্রব কমিয়ে আনলে রোগটি নিয়ন্ত্রণ করা সম্ভব। আব্দুল হামিদ, RTV।
দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে হিলি থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী আব্দুল আজিজ। খামারগুলোতে গরুর লাম্পি ভাইরাসের প্রাদুর্ভাবে বর্তমান অবস্থা কেমন দেখছেন, আর এটি প্রতিরোধে কি ধরনের ব্যবস্থা নিচ্ছে খামারিরা, বিস্তারিত জানাবেন। জি ফাহমিদা, আপনি যেমনটি বলছিলেন, আমি অবস্থান করছি হিলির একটি খামারে। আপনাকে জানিয়ে রাখি যে আসলে এই লাম্পি স্কিন ডিজিজ অর্থাৎ এলএসডি যে রোগটি, যেটি ভাইরাস জনিত রোগ, এটি কিন্তু একটি খামারকে অর্থাৎ খামার মালিককে একটি ধ্বংস করে দিবে, এমনটি কিন্তু একটি রোগ, এটি আমরা যেমনটি জানতে পেরেছি। তবে ইতিমধ্যে হিলির বিভিন্ন আনাচে কানাচে এই রোগটি কিন্তু ছড়িয়ে পড়েছে। গত 2 মাস থেকে কিন্তু এই রোগের প্রাদুর্ভাব কিন্তু দেখা দিয়েছে, যার ফলে কিন্তু গরুর যে খামার রয়েছে সেই খামারগুলোতে কিন্তু অনেক গরু ইতিমধ্যে কিন্তু মারা গেছে, আমরা যেমনটি জানতে পেরেছি। খামারিরা কিন্তু অনেকটাই দুশ্চিন্তার মধ্যে রয়েছে, যেহেতু আর কয়েকদিন পরে কিন্তু কুরবানি ঈদ। এই কুরবানি ঈদকে সামনে রেখে তারা কিন্তু অনেক গরু মোটা তাজাকরণ করেছে এবং এই গরুগুলো কিন্তু তারা যদি বিক্রি করতে না পারে সেক্ষেত্রে কিন্তু তারা অনেক লসের মধ্যে মানে লোকসানের মধ্যে পড়ে যাবে, এমনটি কিন্তু তারা জানিয়েছে। তবে ইতিমধ্যে আমরা দেখেছি যে হিলি প্রায় 5 থেকে 700টি গরু কিন্তু এই লাম্পি স্কিন ডিজিজ রোগে আক্রান্ত হয়েছে এবং ইতিমধ্যে প্রায় 25 থেকে 30টি গরু কিন্তু মারা গেছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে উপজেলা প্রাণী সম্পদ যে কর্মকর্তা রয়েছে তার সঙ্গে আমি কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছে যে এই উপজেলায় মাত্র 2টি গরু তাদের যে খাতা কলমে যেটি আমরা তথ্য পেয়েছি যে মাত্র 2টি গরু মারা গেছে এবং 150টি গরু কিন্তু আক্রান্ত হয়েছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে আমরা সরেজমিনে কিন্তু দ্বিগুণ কিন্তু আমরা দেখেছি যে আক্রান্ত এবং মারা গিয়েছে। তবে এই খামারিরা বলছে যে আসলে এই প্রশাসনের পক্ষ থেকে অর্থাৎ উপজেলা প্রাণী সম্পদ পক্ষ থেকে যে লিফলেট বিতরণ বা উঠান বৈঠক বা খামারে এসে পরামর্শ দেওয়ার, সেটি কিন্তু তারা দেয়নি, এমনটি কিন্তু তারা অভিযোগ করেছে এখানকার খামারিরা। তবে এখানকার খামারিরা আরেকটা বিষয় জানিয়েছে যে অনেক সময় ডাক্তারদেরকে তারা যখন মোবাইল করছে বা আসার জন্য ডাকছে, তখন কিন্তু খামারের ডাক্তাররা বলছে যে 10টি গরু যদি আক্রান্ত থাকে সেক্ষেত্রে তারা একটি যারা ইনজেকশন রয়েছে সেই ইনজেকশনগুলো তারা প্যাকেটে ভেঙে তারা 10টি গরুকে দিতে পারবে, কিন্তু অনেক সময় 1টি বা 2টি গরু আক্রান্ত থাকলে তারা কিন্তু এই ভ্যাকসিনটা দিচ্ছে না। এতে কিন্তু চরম সংখ্যার মধ্যে রয়ে যাচ্ছে এখানকার খামারিরা। তবে খামারিরা বারবার করে বলছে যে এই প্রাদুর্ভাব অর্থাৎ এই লাম্পি স্কিন ডিজিজ থেকে যদি রক্ষা না করা যায় সেক্ষেত্রে কিন্তু তারা অনেকটাই ক্ষতির মুখে পড়ে যাবে। তো এখন পর্যন্ত বলা চলে যে রোগের যে আক্রান্ত, এটি কিন্তু প্রায় উপজেলার বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে গেছে। হয়তোবা এটি যদি সমাধান না করা যায় সেক্ষেত্রে খামারিরা অনেকটাই লোকসানের মধ্যে পড়ে যাবে। তো ফাহমিদা, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে দিনাজপুরের হিলি থেকে লাম্পি স্কিন ডিজিজ নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। আগামী 7 জুনকে ঈদ উল আজহার দিন ধরে 5 জুনের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ সকাল 8টায় পশ্চিমাঞ্চলে টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে গেছে সব। এদিন দুপুরে ছাড়া হবে পূর্বাঞ্চলের টিকিট। এবার ঈদ যাত্রায় শুধু ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা থাকছে 33,315টি। এবারও শতভাগ আসনের টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। আগামীকাল বিক্রি করা হবে 6 জনের টিকিট, আর ঈদের পরে ফিরতি যাত্রায় টিকিট বিক্রি শুরু হবে 30 মে। ওই দিন 9 জুনের অগ্রিম টিকিট পাওয়া যাবে। ঈদে যাত্রী চাপ মোকাবেলায় নীলফামারী সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে 100টি পুরাতন কোচ মেরামতের কাজ। কর্মব্যস্ত সময় পার করছে মেকানিক ও শ্রমিকরা। লোকবল সংকট থাকলেও নির্ধারিত সময়ে কোচগুলো প্রস্তুত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নীলফামারী সৈয়দপুর সংবাদদাতার সহায়তায় জানাচ্ছেন আব্দুল হামিদ। ঈদে ঘরমুখো মানুষের স্বপ্ন পূরণ করতে প্রস্তুত হচ্ছে পুরাতন রেলের বগি। শেষ মুহূর্তে চলছে সাজসজ্জা আর যান্ত্রিক ত্রুটি মেরামতের কাজ। লক্করঝক্কর কোচগুলোকে যাত্রী সেবার জন্য প্রস্তুত করতে দিনরাত এক করে কাজ চলছে সৈয়দপুর রেলওয়ে কারখানায়। জনবল সংকট থাকলেও রেলপথে ঈদ যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে অতিরিক্ত কাজ করছে কর্মচারীরা। জনগণের উৎকৃষ্ট মানের সেবা প্রদানের লক্ষ্যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে শুরু করে আমরা মাঠ পর্যায়ে যারা আছি তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছি। শ্রমিকরা নিরলসভাবে শ্রমিক সংকটের মাঝেও আমরা অত্যন্ত পরিশ্রম দিয়ে কাজ করতেছি। আমাদের একটু বাড়তি চাপ সামাল দেওয়ার জন্য আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে এবং বাড়তি কাজ করে রেলকে আগামী দিনে উন্নত সেবায় পৌঁছে দিতে পারি। যাত্রা নির্বিঘ্ন করতে সৈয়দপুর রেলওয়ে কারখানার এই প্রস্তুতি স্বস্তির বার্তা দিচ্ছে বলে মত বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফি মোহাম্মদ নূরের। জনবল চাহিদা মোতাবেক বা মজুরি মোতাবেক পেলে আমরা নিশ্চয়ই ডিভিশনকে আরও বেশি সাপোর্ট দিতে পারবো এবং আপনারা এখন যে কোচের বিভিন্ন সমস্যা পান প্রতিমধ্যে বা রাস্তায়, এটা জনবল স্বল্পতার একটা ফসল বলা যায়। ইতিমধ্যে বেশিরভাগ কোচ মেরামত শেষ করে রেলের ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে। ঈদের চাপ বাড়ার আগে বাকি কোচগুলো প্রস্তুত হবে। আব্দুল হামিদ, RTV।
ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে জিরা আমদানি করা হয়েছে। রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভারতীয় 4টি ট্রাকে 1267 বস্তা জিরা আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করে আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি জানান, ঢাকার পড়শি ইমপ্রেক্স ও সততা ট্রেডিং এবং মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল নামে 3টি আমদানিকারক প্রতিষ্ঠান জিরা আমদানি করেছে। আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানান, ঈদকে সামনে রেখে আরও জিরা আমদানির সম্ভাবনা রয়েছে। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।